আসসালামু আলাইকুম, জবসিকা চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের যে দশম অধ্যায় আছে দ্বিপদী বিস্তৃতি, এই দ্বিপদী বিস্তৃতিটা আজকের ক্লাসে করব। তো চলেন আমরা দ্বিপদী বিস্তৃতিতে যে যে জিনিসগুলো আমরা শিখব প্রথমে সেটা হচ্ছে আমরা একদম বেসিক থেকে জানা শুরু করব যে দ্বিপদ কী এবং বিস্তৃতি বলতে কী বোঝায়। দ্বিপদ আমরা যখন 6-7-এ প্রথম বীজগণিত করা শুরু করছিলাম তখন আমাদের কোনো একটা রাশি দেওয়া থাকতো, তারপরে বলতো না যে এই রাশিটাতে কয়টা পদ আছে সেটা গুণে বের করতে। তো আমরা ওই সময় কী পড়ছিলাম যে যোগ আর বিয়োগের মাধ্যমে একটা রাশিকে যতগুলো খণ্ডে ভাগ করা যায় সেটাকে দ্বিপদ বলে। এখন এই যে রাশিটা এখানে আছে 1+y, এখানে তাহলে কয়টা পদ আছে? 2টা, এবং এর পাওয়ার আছে কত? n সংখ্যক আছে। এখন তাহলে এটা একটা দ্বিপদ, কিন্তু পাওয়ার বেশি থাকায় এটা অনেকগুলো দ্বিপদী রাশির গুণফল। তাহলে এটা যেহেতু 1+y আছে এটা ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে লিখি 3x + 2y টু দি পাওয়ার 1, এটাও একটা দ্বিপদী রাশি। এরপরে আমরা যদি এখান থেকে 1-এর জায়গায় আমরা এখানে 2 দিলাম, এটাও একটা দ্বিপদী রাশি। তাহলে এই ধরনের দুই পদ বিশিষ্ট রাশিগুলোকে কিভাবে বিস্তৃত করা যায় অর্থাৎ ভাঙা যায় সেটা সম্পর্কে আমরা এই ক্লাসে দেখব। তো আমরা যেহেতু প্রথম যদি আমরা 2 এর পাওয়ার 1+1-এর এর পাওয়ার 1 দিই তাহলে সেটাই থেকে যাচ্ছে, কিন্তু যখন আমরা 2 দেব তখন আমরা কি পাই? a+1 × a+1। এখানে আমরা কোন সূত্র বসাতে পারি? a² + 2ab + b², অর্থাৎ 1² + 2y × 1 + y²। তো এটা গুণ করলে পাই আমরা 1 + 2y + y²। এরপরে আমরা যদি y³ আসে তাহলে এখানে আমরা সরাসরি কিউবের সূত্র বসাতে পারি, অথবা আমরা যেহেতু এইভাবে লিখতে পারি 1 + y × 1 - y²। তো 1 - y কে ভাঙায় আমরা এই রাশিটা পাইছি, তো সেটা এখানে লিখলাম এবং এটা এর সঙ্গে গুণ করে দিলে এই রাশি পাবো। অথবা আমরা এখানে সরাসরি কিউবের যে সূত্রটা ছিল যে 1 + a³ + 3a² b + 3ab² + b³ সরাসরি ওই সূত্রটা বসাই দিতেও পাচ্ছি। কিন্তু আমাদের কিউবের পরে যখন যাবে আমাদের 4, 5, 6 এভাবে যখন বাড়তে থাকবে তখন আমরা কিভাবে করব? তো তখন করার জন্য আমরা সূত্র ব্যবহার করেও করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি যে হচ্ছে আমরা প্যাসকেলের যে ত্রিভুজ আছে ত্রিভুজ দিয়েও করতে পারি। আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের পদ সংখ্যা সবসময় পাওয়ার যত থাকবে তার থেকে একটা বেশি হবে। যখন পাওয়ার n-এর মান 0 তখন পদ সংখ্যা হবে একটা, যখন n-এর মান 1 তখন পদ সংখ্যা হবে 2টা, n-এর মান 2 হলে পদ সংখ্যা 3। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের কোনো দ্বিপদী বিস্তৃতির পাওয়ার এখানে যত হবে তার থেকে পদ সংখ্যা সবসময় একটা করে বেশি হবে। এখন এটা তো বুঝলাম, কিন্তু এই যে আমরা না হয় 3 পর্যন্ত সূত্র দিয়ে করলাম, কিন্তু এইগুলো আমরা কি করে করব? এগুলো করার জন্য আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। তো প্যাসকেলের ত্রিভুজের জন্য আমরা প্রথম 0 নিলাম 1, 1-এর জন্য যে 1 হবে সেটাও হচ্ছে 2টা 1 বসালাম। এরপরের রাশিগুলোতে খেয়াল করি n সমান যখন 2 নেব তখন আমাদের পদ সংখ্যা হবে কয়টা? 2টা। মনে রাখতে হবে প্রথমটা এবং শেষ পদ 1 ধরে আস্তে আস্তে পরেরগুলো বের করব। তাহলে যেহেতু n সমান 2 নিলে প্রথম পদ এবং শেষ পদ 1 নিলাম, মাঝেরটা কিভাবে বের করব? এই দুইটা কোনাকুনি যোগ করে মাঝেরটা পাবো, তাহলে 2। একইভাবে n সমান 3 নিলে আমাদের পদ সংখ্যা হবে কয়টা? 4টা। তাহলে প্রথম একটা 1 আর শেষের একটা 1 নিলাম, আমাদের 2টা পেয়ে গেছি। আমাদের মাঝের 2টা দরকার, মাঝের 2টা বের করার জন্য একই নিয়ম, 2 আর 1 3, 2 আর 1 3। এখন আমরা n সমান যখন 4 নেব তখন তাহলে আমাদের পদ সংখ্যা হবে কয়টা? 5টা। প্রথম 1 শেষের 1 নিলাম, তারপরে দেখেন 2টা করে আমরা যোগ করব, মাঝেরটা পেয়ে যাব। কেমন? একইভাবে আমরা পরেরটা 5-এর জন্য যদি দেখি আমাদের পদ পাবো 6টা। তাহলে এখানে 4 আর 1 5, 6 আর 4 10, 6 আর 4 10, 4 আর 1 5, বাকি এটা। তো একইভাবে এখন আমরা নিজেরা চলেন 6-এর জন্য আর 7-এর জন্য বের করি। তাহলে n সমান যখন আমরা 6 নেব আমাদের পদ হবে কয়টা? 7টা। তাহলে আমাদের প্রথম একটা 1 নিলাম, প্রথম একটা 1, তাহলে 6 5 আর 1 এখানে হবে 6, 10 আর 5 এখানে হবে 15, আবার 10 আর 10 এখানে হবে 20, 10 আর 5 এখানে হবে 15, আর এখানে 5 আর 1 এখানে হবে 6। হ্যাঁ, তাহলে আমাদের তখন পদগুলো হবে 1 6 15 10, আবার হচ্ছে 15, আবার 6, আবার 10। তাহলে এইভাবে আমাদের আস্তে আস্তে পদগুলো এগোতে থাকবে।
তো এখন আমার মনে করি যে আমাদের দ্বিপদী বিস্তৃতিটা মোটামুটি ভালোভাবে শেখা হয়ে গেছে। তো এই জিনিসটা তোমরা সবাই একটু খাতায় করতে পারো আস্তে আস্তে করে। তাহলে এরপরে আমরা চলো বিস্তৃতি ভাঙা শিখি কিছু। তবে বিস্তৃতি ভাঙার আগে এই যে সিকোয়েন্সটা, আমরা এই সিকোয়েন্সটা মানগুলো কি করে বের করব আমরা সেটাও শিখি। দেখো এখানে যদি আমাদের এই যে 30 থাকে তাহলে 30 সমান এখানে 1 দেওয়া আছে, ঠিক আছে। তো এই যে কোনো কিছুর নিচে যদি 0 থাকে অথবা কোনো কিছুর নিচে যদি 1 থাকে তাহলে সেটা আমরা কি করে বের করব। এটা ধরা যে 1 0 সবসময় 1 2 0 1 যদি কোনো উপর আর নিচ মিলায় যদি থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি অন। কোনো কিছু 0 হলে তখন সেটা 1, আর যদি কোনো কিছুর নিচে 1 থাকে তাহলে সেটা যে সংখ্যাটা উপরে থাকবে সেটা বসে যাবে। তার মানে আমরা যদি একটু সহজভাবে বলি তাহলে আমাদের 6 0 মান হবে হচ্ছে 1, কিন্তু 6 1 এর মান হবে 6। কেমন? এখন আমাদের 0 আর 1 বাদে যদি অন্য সংখ্যা থাকে তাহলে কি করে বের করব। যেমন এখানে আমরা যদি খেয়াল করি 5 দিয়ে আছে, আমরা 6 দিয়ে করি। আমরা ধরলাম সাপোজ এখানে 6 3 আছে, তাহলে এটা বের করার জন্য আমরা ক্যালকুলেটরের সাহায্যেও বের করতে পারি এনসিআর ব্যবহার করে, অথবা আমরা এখান থেকেও করতে পারি। সেটার জন্য আমরা কি করব, প্রথমে 6 থেকে 3, তাহলে প্রথমে 6, তারপরে মানে এখানে বড় থেকে ছোটোর দিকে আমরা পরপর 3টা যাব, 6 5 আর তারপরেরটা হচ্ছে 4, আর নিচে হচ্ছে ছোট থেকে বড়োর দিকে 3টা, তাহলে 1 2 3 এইভাবে আমরা এগোবো। তো আমরা দেখি এই জিনিসটা মিলিয়ে দেখি, তাহলে এখানে যে 5 2 কী করে বের করছে, প্রথমে 5 তারপরে 4, মানে প্রথম থেকে 2টি ঘর গেছে, আর এখানে 2 আছে 1 2, এরপরে কাটাকাটি করে দিলাম 4 2 এই যে 4 আর 2 দিয়ে কাটলাম, তাহলে এখানে 2 থাকে, 5 2 10। একইভাবে আমরা যখন 5 4 বের করব তাহলে আমাদের ছোট থেকে বড় পর্যন্ত কয়টা সংখ্যা গুণ আকারে লিখতে হবে, আমাদের 4টা, আর নিচে কয়টা লিখতে হবে, নিচে ছোট থেকে বড়র দিকে হচ্ছে 4টা। এরপরে জাস্ট কাটাকাটি করে ফেলি আমরা, তাহলে 5 4 কত হবে, 5 4 হবে শুধুমাত্র 5। আর একই সংখ্যা যদি উপর এবং নিচ আকৃতিতে থাকে তাহলে তার মানও হবে হচ্ছে 5, 1। তার মানে আমরা এখানে শিখলাম n0 = 1, n এ 1 হবে এবং n1 এ আমাদের n হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা একটু বিস্তৃতি শিখব। বিস্তৃতি শেখার ক্ষেত্রে আমরা যে কিভাবে গেছে, তো আমরা এই যে ভাঙানোটা, আমরা এই ভাঙানোটা যদি শিখি যে আমরা কেন এই মানগুলো বের করা শিখলাম সেখানে আসি। আমরা যদি পিরামিডের মাধ্যমে আমাদের বের করতে বলে তখন আমাদের অঙ্কটা লেখার সময় আমরা ঠিক এইভাবে লিখব। তো এইটা লেখার নিয়মটা কি দেখেন, আমাদের প্রথমে যে পাওয়ারটা আছে, প্রথমে পাওয়ারটা দেখেন, আমরা প্রথম পদের জন্য এখানে যতগুলো পদ থাকবে আমরা পদ সংখ্যা সবসময় কী হবে, তার থেকে একটা বেশি হবে। তো আমাদের প্রথমে আমরা যে কাজটা করব, এখানে এর পাওয়ার কত হচ্ছে 4 আছে, তো আমরা প্রথমে 5টা আগে 4 লিখে নেব। হ্যাঁ, আমরা বাকি আর কোনো কাজ করব না, জাস্ট খাতায় 1টা 4 2টা 4 3টা 4 4টা 4 5টা 4। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে, যেহেতু এটা প্লাস আছে তাহলে সবগুলোর আগে আমরা একটু প্লাস চিহ্নটা দিয়ে নেব। এবার আমাদের নিচের হচ্ছে আমরা এই যে সংখ্যাগুলো বসাবো কী করবে, 4 0, হ্যাঁ, তারপর একটা 4 1, তারপরটা যাব আমরা 4 2, তারপরটা যাব 4 3 এবং তারপরটা যাব আমরা 4 4। এখন তারপরে এই যে এইখানে ওয়াইয়ের স্থানে যেটা আছে ওইটার পাওয়ার হবে এই যে 4-এর নিচে যে সংখ্যাটা থাকবে সেটা তার পাওয়ার হবে। তাহলে এখানে 1 আছে, এখানে ওয়াইয়ের পাওয়ার 1, এখানে 2 আছে, এখানে ওয়াইয়ের পাওয়ার 2, এখানে 3 আছে, ওয়াইয়ের পাওয়ার 3 এবং এখানে 4 আছে, তাহলে এখানে ওয়াইয়ের পাওয়ার 4। চলেন আমরা লেখাটা একটু মিলাই নেই, দেখেন তো তাই আছে কি না। হ্যাঁ, এখানে আমাদের সেটা আছে। তো এবার আমরা এই যে মানগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি, যে ক্যালকুলেটরে যে সংখ্যা আছে ওই সংখ্যা চেপে তারপরে আমাদের শিফট বাটন যেটা আছে সেটা এবং ভাগ চিহ্ন চাপবো। প্রথমে ধরেন এখানে 4 0 আছে, তাই তো। তো এটার জন্য আমরা যদি ক্যালকুলেটরে করি তাহলে প্রথমে আমরা 4 চাপবো, তারপরে আমাদের যে শিফট বাটনটা আছে ওই শিফট বাটনটা চাপবো, তারপরে চাপবো আমাদের ভাগ চিহ্নযুক্ত যে বাটনটা আছে সেটা, তারপরে আমরা 0 চাপবো এবং একদম লাস্টে হচ্ছে ইকুয়াল যেটা আছে সেটা চাপবো। যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা একই হবে, শুধুমাত্র আমাদের যেটা করতে হবে যে যখন চিহ্ন পরিবর্তন হবে
তখন আমরা ওই জায়গাটাতে চিহ্নটা চেঞ্জ করে দেব। যদি আমরা 4 3 বের করতে যাই তাহলে 4s, তারপরে হচ্ছে মানে s বলতে এখানে শিফট, তারপরে আমরা ভাগ চিহ্ন দিব, তারপরে আমাদের 4 দেব, তারপরে ইকুয়াল দিলে আমাদের মান চলে আসবে। আর যদি আমাদের কাছে ক্যালকুলেটর না থাকে তখন আমরা কি করে বের করব? যেমন এটা 4 4 আছে, তাহলে এই 4 4 বের করার জন্য আমরা এখানে 4 থেকে শুরু করে আমরা পরপর 4টা অক্ষর যাব। তাহলে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর নিচে ছোট থেকে আমরা 4 অক্ষর যাব। তাহলে এটার মান 1। দেখেন তো এই যে এটা ভাঙায় 1 আর এই y4 হয়েছে। এরপরে আমরা এটা শিখবো। আমরা একটা অঙ্ক যদি ঠিকঠাক মতো শিখি তাহলে পুরো চ্যাপ্টার সহজ হয়ে যাবে। তাহলে এরপরে আছে কি 4 3, তাহলে আমরা প্রথমে এখানে 3 আছে, তাহলে 1, তারপর একটা 2, তারপর 3, আর প্রথম থেকে বড় থেকে ছোট পর্যন্ত আমরা 3টা যাব। তাহলে এটা কাটাকাটি করলাম আমাদের, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 4। তাহলে 4 3কে ভাঙায় পেয়েছি 4 আর y কিউ। একইভাবে আমরা যদি 4 2কে ভাঙাই তাহলে 4 2কে ভাঙালে উপরে যাবে 4, তারপর 3 দুইটা যাবে, আর নিচে 0 আর 2। এটা যদি 1 আর 2 এটা গেলে 2 থাকে, 3 2 6, আর এখানে এই y² আমাদের বসে গেছে। একইভাবে 4 হন, তবে কোনো কিছুর নিচে যদি 1 থাকে আমরা দেখলাম যে ওই সংখ্যাটাই বসে যাবে। আর কোনো কিছু 0 থাকলে সেটা হচ্ছে 1 হবে। আর এখানে পাওয়ার 1 আছে ওয়ের পর, এই জন্য ওয়াই বসছে। আর কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটার মান 1, তাহলে 1 1 গুণ করলে 1। আমরা মনে হয় যে প্রথম যেটা আছে এটা আমরা শিখে ফেলছি। চলো আমরা এখন দ্বিতীয়টা দিয়ে একটু ট্রাই করি যে দ্বিতীয়টা কি বলতে চাইছে। দ্বিতীয়টা আমাদের দেখো আছে কি 1 + y⁵। তাহলে 1 + y⁵ আমাদের ভাঙানোর নিয়ম কি, আমাদের এখানে যে পাওয়ার থাকবে তার থেকে আমাদের একটা পদ সংখ্যা বেশি হবে। তো আমরা পদ সংখ্যাটা ভাঙানোর জন্য আমরা প্রথমে কি করব, খাতায় এই আমাদের লেখার লেভেলটা যেন এইভাবে আসে সেই অনুযায়ী তোমরা প্রথমে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 5 আগে লিখে ফেলো। এরপরে আমাদের কাজ কি, যে শেষে 0 থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আমরা 5 পর্যন্ত যাব, অর্থাৎ পাওয়ার যত আছে এই লাস্টটা এসে আমাদের তত মিলবে। 0 1 2 3 4 5। এরপরে আমাদের কাজ হচ্ছে এইখানে যেটা থাকবে সহগে ওইটার মান এখানে এইখানের নিচে যে সংখ্যাটা থাকবে ওইটা পাওয়ারে যাবে। তাহলে এখানে শুধু y আছে, y এর পাওয়ার 0, এখানে 1 আছে, y এর পাওয়ার 1, এখানে 2 আছে, y এর পাওয়ার 2, এখানে 3 আছে, y এর পাওয়ার 3, এখানে 4, y এর পাওয়ার 4, এখানে 5, তাহলে এখানে যাবে y এর পাওয়ার 5। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা একটু আগে দেখলাম n থাকলে এটার মান হবে 1। হ্যাঁ, আমরা 3টা পদের মান অলরেডি জানি। তাহলে এটার মান 1, তাহলে এটুকু 1 হলে এটার মান y5 বসে গেল। আর কোনো কিছুর যদি 0 থাকে তাহলে সেটার মান 1, আর এখানে যে 0 আছে এটার মান 1, কোনো কিছুর পাওয়ার 0, তাহলে আমাদের 2টা পদ অলরেডি পেয়ে গেছি। এখন আসো আমাদের হচ্ছে কোনো কিছু আমরা আরেকটা শিখলাম যে n1 = n, অর্থাৎ উপরে কোনো সংখ্যার নিচে যদি 5 থাকে, শুধুমাত্র 1 থাকে, তাহলে ওটার মানই ওই উপরের সংখ্যাটাই হবে। তাহলে 5 আছে, নিচে 1, তার মানে এটুকুর মান কত, শুধুমাত্র 5। আর এই 1 আছে y এর পাওয়ার, তার মানে এখানে শুধু y, তাহলে 5 আর y গুণ করলে কি হবে 5y। এই পর্যন্ত তো আশা করি ক্লিয়ার। এবার আসি আমাদের শুধুমাত্র তাহলে আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে এই 3টা অঙ্ক। তাহলে এই 3টা পদ, তাহলে আমরা যদি প্রথমটা নেই 5 2, তাহলে আমাদের প্রথমে 2টা সংখ্যা যাবে বড় থেকে ছোটোর দিকে, 5 আর 4, আর নিচে 2টা আসবে কি ছোট থেকে বড়র দিকে। কাটাকাটি করলাম, এখানে আসে 2, 5 2 10, আর এই y² বসে গেল। তাহলে আমাদের আরও একটা অঙ্ক চলে গেছে, আমাদের আছে শুধুমাত্র এই 2টা অঙ্ক। এরপরে আমরা তাহলে 5 3 বের করব। আমরা নিজেরা একটু খাতায় করে ফেলো। তাহলে 5 3, তাহলে আমরা বড় থেকে পরপর 3টা পদ গেল, কেমন। আর নিচে আমাদের আরও 3টা আসবে, এটা হবে ছোট থেকে বড়র দিকে, তাহলে 1 2 এবং 3। এখন আমরা কাটাকাটি করব, 3 3 কাটলো, এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে 2, 5 2 10, তাহলে আমরা এই যে 5 3 এর মান পেলাম এখানে 10, আর এই y³ বসে গেল। এখন আমাদের কাজ হচ্ছে 5 4 বের করা। একইভাবে আমরা 4টা লিখব, প্রথমে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2। এখন আমাদের নিচের দিকে কাজ হচ্ছে 1 2 3, এখানে 4 আছে, 4 পর্যন্ত, তার মানে নিচে পদ হবে 4টা। দেখো তো সবগুলো কেটে যায় কিনা 5 বাদে। তাহলে 5 4 এর মান কত, আমাদের 5 4 এর মান হচ্ছে 5, আর এই y4 বসে গেছে। তাহলে আমরা y⁵কেও বিস্তৃত করা শিখলাম। আশা করি আমাদের এই জায়গাটাতে আর কোনো কনফিউশন নেই। আচ্ছা,
এখন আমরা যদি নিচে যদি তাকাই তাহলে আমাদের নিচে দেখো এখানে একটা বড় সড়ো করে সূত্র লিখে দিছে। এই সূত্রটা আমরা কি করে শিখব? আমরা এতক্ষণ কিন্তু এই নিয়মেই ক্যালকুলেশন করে আসছি, তাই আমাদের সূত্র আলাদা করে মুখস্থ করার দরকার নেই। চলো আমরা সূত্রটা কিভাবে মেমোরাইজ করা যায় সেটা শিখি। যখন আমরা এখানে এনের জায়গায় আমরা যদি আগেরটা 5 ইমাজিন করি, আমরা সব জায়গায় কি দিয়েছিলাম 5 5 5 5 5, তাই না? আর একদম শেষে দেখো আমাদের শেষেরটাই ও নিচেরটাই 5 চলে আসছিল। তাহলে তাহলে y⁴কে আমরা প্রথমে এই সূত্রে ভাঙতে পারি, আর এরপরে 0 1 2 3 যে একদম n আসবে। আমরা একটু আগেরটার সাথে যদি মিলাই 5 0 5 1 5 2 5 3 5 4 5 5, তো 5-এর জায়গায় শুধু n আছে, তাহলে n বসিয়ে দেয় n0 n1 n2 n3 n4 n5 এই পর্যন্ত, মানে n-এর জায়গায় হবে 5 5। এবার একইভাবে এই যে নিচের যেটা এটা পাওয়ারে যাবে 0 1 2 3 4 5 6, এখানে ডট 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 যতক্ষণ চলবে অর্থাৎ n পদ পর্যন্ত আমাদের n পর্যন্ত চলে যাবে। এটা গেল। তাহলে পরের লাইনটা আবার কি লিখছে? এটা তো মহাযন্ত্রণা না, এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। চলো আমরা এইটুকুও ভাঙা শিখি। আমরা একটু আগে পড়লাম n0-র মান কত? সবসময় 1, n1-এর মান n, তাহলে এই প্রথম পদ দ্বিতীয় পদ শেষ, তৃতীয় পদ কী হবে? nn-এর মান 1, তাহলে আমাদের একদম শেষ পদও শেষ। তাহলে আমাদের বাকি আছে কোনটা? আমাদের বাকি আছে হচ্ছে মাঝের যে পদগুলো। দেখো তো আমরা যখন n2-এর জায়গায় আমরা যদি 5 2 কল্পনা করি, হ্যাঁ, আমরা 5 2টাকে আগে একটু ভেঙে লিখি। 5 2টাকে আমরা কি লিখছিলাম? 5 গুণ 4 ভাগ 1 গুণ 2 এরকম লিখছিলাম না? তো আমরা যদি এরকম লিখি, আমরা এই যে 4টাকে আমরা যে কি 5 - 1 লিখতে পারি? অবশ্যই পারি। 5 - 1-এর মানও তো 4। তা এইখানে আমাদের nটাকে আমরা যদি 5 কল্পনা করি, তাহলে 5 এই n2-এর মান কী হবে? 5 গুণ 4। তো সেটাকে আমরা লিখলাম 5 × 4 - 1, আর নিচে 2 আসে, তাহলে আমাদের পদ হবে কয়টা? 2টা, 1 আর 2। হ্যাঁ, y² বসে গেছে। তাহলে একইভাবে আমাদের 3 যখন হবে, প্রথমটা n, তারপরেরটা n-এর থেকে 1 কম হবে, তারপরের পদটা n-এর থেকে 2 কম হবে, আর নিচে একদম 3 পর্যন্ত গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখন চলো তো তোমাদের কাজ দিই যে n5 তাহলে কী হবে? চলো n5 কী হবে? তাহলে প্রথমটা আমাদের n হবে, তারপরেরটা n - 1, n - 2, n - 3, এরপরটা হবে n - 4। দেখো তো আমাদের 5টা পদ হয়ে গেছে না? n তো নিজে একটার, এরপরে এই 4টা, তাহলে 5টা পদ হয়ে গেছে, আর নিচে শুধুমাত্র 1 থেকে 5 পর্যন্ত গুণ হয়ে যাবে। কেমন? এটুকুতে তো আশা করি অসুবিধা নেই। তাহলে আমরা এখান থেকে ভাঙানোগুলো শিখলাম, এবং আমরা যদি এবার সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে বলে, আমরা কি আর এটা মুখস্থ করব? আমরা এটা কি করব যে আমরা এখন সবাই একটু মেমোরাইজ করে আমরা সূত্রটা লিখে ফেলি যে আমাদের এখানে 1 + y⁴n আছে। তাহলে আমরা প্রথমে কি লিখব? আমরা প্রথম পদ যেহেতু n0, তাহলে n0-র মান 1, আর y-এর পাওয়ার 0, তাহলে প্রথম পদ হবে 1, তারপরেরটা হবে n1। কোনো কিছুর নিচে যদি 1 থাকে তাহলে সেটাকে আমরা যখন NCR-এর মাধ্যমে ক্যালকুলেশন করব, n-এর মান যেটা সেটা আসবে। তাহলে n আসলো, আর যেহেতু n-এর নিচে 1 ছিল, y-এর পাওয়ার 1 মানে এখানে শুধুমাত্র y প্লাস। এখন আমাদের দ্বিতীয় পদে আমাদের উপরেও পদ সংখ্যা কয়টা হবে? 2টা হবে। তাহলে n - n - 1, আর 1 × 2 ইন্টু আমাদের এখানে যে কয়টা পদ সংখ্যা থাকবে আমাদের পাওয়ার হবে তত। তাহলে y-এর পাওয়ার এখন কত হবে? 2 প্লাস। তাহলে পরেরটা কী হবে? n - 1, n - 2, এখানে কয়টা আছে? 3টা, তাহলে 1 × 2 × 3, আর y-এর পাওয়ারও কত হবে? 3 ডট ডট ডট। আমাদের একদম শেষ পদ যখন যাবে তখন কি হবে? n/n, কারণ এখানে আমাদের একদম শেষ, আর y⁴n, তাহলে n কেটে গেলে থাকবে 1, শুধুমাত্র y⁴n। দেখো তো আমাদের এবার এই সূত্রটা মুখস্থ হলো কিনা? এটাকে আর মনে করা লাগবে আমাদের কষ্ট করে? আশা করি না। তো এই সূত্রটা একটু খেয়াল রাখতে হবে, এবং আমরা এতক্ষণ যে কলাকৌশলগুলো দেখলাম বা শিখলাম সেগুলো অ্যাপ্লাই করে আমরা এবার অঙ্ক করব। চলো আমরা এবার উদাহরণে চলে যাই। চলো
এতক্ষণে আমরা যা কিছু শিখলাম সব কিছু আমরা একসঙ্গে অঙ্কে অ্যাপ্লাই করি। আমরা আসলে দেখি যে আমরা যা কিছু শিখলাম সেগুলো দিয়ে আমরা অঙ্ক করতে পারতেছি কিনা। তো আমাদের এখানে প্রথম যে অঙ্কটা আছে, উদাহরণ 1 নম্বরে বলা আছে 1 + 3x⁵কে বিস্তৃত করো। তাহলে আমাদের এখানে যেহেতু 5 আছে, আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে এভাবে মানগুলো বের করে নিয়ে, অথবা আরেকটা করতে পারি আমরা এভাবে সূত্রটা অ্যাপ্লাই করে। তো আমরা আগে যেহেতু আমাদের বইয়ে যে উদাহরণটাই আছে, আমরা প্যাসকেলের ত্রিভুজটা একটু দেখে নেই। আমাদের যেহেতু পাওয়ার আছে 5, তাই আমাদের টোটাল সারি হবে কয়টা? 6টা হবে। হ্যাঁ, এই 6টা সারি এই যে মানগুলো আমরা কী করে বের করব? 0-এর জন্য 1, 1-এর জন্য 1, 2-এর জন্য আমরা 3টা পাবো। তাহলে 2-এর জন্য প্রথমে প্রথম পদ এবং শেষের পদ আমরা 1 দেব, তারপর গুণ করে 2 বের করব। একইভাবে 3-এর জন্য যোগ করে মাঝেরটা পাবো, এই দুইটা যোগ করে আমরা 3 পাবো, এই দুইটা যোগ করে 3 পাবো। এরপরে আমরা 4-এর জন্য 5টা পদ পাবো, প্রথমটা শেষটা 1, এবং বাকি দুইটা যোগ করে আমরা মাঝেরটা পাবো। মানে 5-এর জন্য আমরা পাবো 6টা পদ। তো প্রথমটা শেষটাও যদি আমরা অন দিয়ে দেই, তাহলে আমাদের আর মাঝের পদ লাগবে কয়টা? 4টা। সেটা কি করে? 4 আর 1 5, 4 আর 6 10, 4 আর 6 10, 4 আর 1 5। তাহলে আমরা যদি 5কে বিস্তৃত করি, তাহলে আমাদের পাওয়ার অনুযায়ী আমরা পাবো 1 5 10 10 5 1। এখন আমরা যদি সূত্রের সাহায্যে করতে চাই, তাহলে কিভাবে করব? এখানে একটু খেয়াল করো, একটা অঙ্ক যদি আমরা ঠিকভাবে যদি ভেঙে করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। তো সূত্রের সাহায্যে করার জন্য আমরা যেটা করব, যে প্রথমে আমরা এইখানে সেকেন্ড লাইনের যে ক্যালকুলেশন আমরা এখানে পড়ে আসতেছি, আমি একটু স্কিপ করে গেলাম, যে আমরা প্রথমে বিস্তৃতি দিয়ে কিভাবে করব এবং দ্বিতীয়বারে আসবো আমরা সূত্র দিয়ে কিভাবে ভাঙাবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এটা ভাঙাবো কি করে? প্রথমে আমরা 5 আছে এইখানে, তার মানে আমাদের পদ হবে টোটাল কয়টা? 6টা। তো আমরা প্রথমে 6টা লিখবো আমরা 5 5 5। তো এটা লিখবো আমরা প্রথমে 5 0 5 1 5 2 5 3 5 4 এবং লাস্ট হচ্ছে 5 5 পর্যন্ত। এরপরে আমরা এইখানে আগে কিন্তু আমাদের এখানে ওয়াই ছিল, এখানে আছে কত এখন? 3x। তাহলে ওইখানে আমরা ওয়াইয়ের পাওয়ার 0 দিয়েছিলাম, তো এখানে আমরা যেটা থাকবে সেটার পাওয়ারই আমরা নিচেরটা দিয়ে দেব। তো এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, তাই +3x দিছি। যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে আমরা -3x এর পাওয়ার 0 দিতাম এখানে। তারপরে +1, তারপরে 2 3 4 5 এভাবে পাওয়ারগুলো দিয়ে নিলাম। তো চলো এবার আমরা প্যাসকেলের বিস্তৃতি দিয়ে যদি আমরা এই অঙ্কটা করি, তাহলে তখন কি করে করব? একটু এখানে একটু খেয়াল রাখো, 3x⁵, তাই না? এটা আছে। তাহলে আমাদের প্রথম পদ হবে 1, সব কিছুর জন্য 1 ফিক্সড। এরপরে আমরা 5 নেব, 5-এর সঙ্গে গুণ হবে আমাদের এইখানে যে পদটা আছে সেটা 3x। তারপরে আমাদের দ্বিতীয় পদ হবে 10, এরপরে দ্বিতীয় পদ না, এটা তৃতীয় পদ। এরপরে আমাদের 3x-এর উপরে স্কোয়ার, এরপরে আবার 10, তারপরে আমাদের 3x-এর উপরে কিউ প্লাস এই 5 আমরা এখানে নিলাম, এরপরে আবার 3x-এর পরে। তাহলে আমাদের পাওয়ারটা আস্তে আস্তে বাড়তেছে। এটা কয় নম্বর পদ? 5 নম্বর পদ, কিন্তু পাওয়ার হবে কত? 4 প্লাস একদম শেষে 1, অন্তরটা আর গুণ করলে তো যা আছে তাই। এখন আমাদের হবে 3x-এর পাওয়ার 5। এইটুকু ক্লিয়ার কিনা? তো এইটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা শুধুমাত্র এবার ক্যালকুলেশন করে দেবো। তো এই যে লাইনটা আমরা এখানে লিখলাম, ওটাই দেখো এখানে লেখা আছে, যে আমাদের এখান থেকে আমরা এই যে 1 লিখলাম, এই 5, তারপরে দ্বিতীয় পদের জন্য এটার পাওয়ার 1 10, তারপরে ওটার পাওয়ার আবার 2, এখানে 10 3 5 4, এখানে 1 গুণ হয়েছে তার সঙ্গে পাওয়ার 5। এবার আমরা ক্যালকুলেশনে যাই। 3 5 15x, এখানে 9 9 10 90x², এখানে 27 10 270, এখানে 81 আর 5 গুণ করলে হবে আমাদের 405, এখানে হচ্ছে আমাদের 243, আর x-এর পাওয়ার 5। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন যদি আমরা এই অনুযায়ী আমরা যে বিস্তৃত করছিলাম আমরা সূত্রের সাহায্যে, সেটাতে আসি। তো এটার জন্য আমরা আরেকবার নিজেরা করি। চলো আগে আমরা হাতে করি, যে আমরা সূত্রের সাহায্যে যখন করব। আমরা ফাঁকা জায়গাটা নিলাম, তাহলে আমাদের আছে কত? আমাদের অঙ্কে আছে 1 + 3x⁵। তাহলে আমরা প্রথমে আগে কি করব? 5 0 দিয়ে স্টার্ট করব, 5 0। তারপরে ওয়াইয়ের জায়গায় যেটার পাওয়ার আছে এখানে যেটা নিব ওইটার পাওয়ারে যাবে প্লাস,
তাহলে এখানে আমাদের হবে 5 অন, ওয়াইয়ের জায়গায় যেটা আছে ওইটার পাওয়ারও যাবে অন, তারপরে 5 টু, ওটার পাওয়ার যাবে আবার 2। এভাবে আমরা ভাঙতে ভাঙতে কোন পর্যন্ত যাব? আমরা যাব 5 5 একদম লাস্টে যে, তারপর 3x টু দি পাওয়ার 5। আমি এখানে স্কিপ করলাম জাস্ট হচ্ছে আমাদের সংক্ষিপ্ত লেখার জন্য। তাহলে দেখো তো আমাদের এই লাইনটা এখান থেকে আমাদের বুঝতে অসুবিধা হয় কি না? আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। এখন আমরা এই যে ক্যালকুলেশনটা দেখব, আমরা জানি n0-র মান কত? অন, আর n1-এর মান ওই সংখ্যাটাই, অর্থাৎ হচ্ছে যেটা আছে ওটা 5। আর এখানে যেহেতু আমাদের 3-এর পাওয়ার আছে 1, তাই 3 আর 1 বসে গেছে। পরবর্তীতে এখানে কত আছে? n2, বা হচ্ছে উপরে 5 আর নিচে 2। তাহলে আমাদের সূত্র কি পড়ছিলাম? n ইন্টু n মাইনাস 1। তার মানে এখানে 5 আর 5 মাইনাস 1 কত? 4 গুণ হয়েছে, আর নিচে 1 আর 2। তারপরে আমাদের পরবর্তী যেটা আছে সেটা কত? n3। তাহলে n3-র জন্য আমরা কি পাবো? আমরা 3টে যাব, n মাইনাস 1, n মাইনাস 2, তারপরে এখানে 3 1 2 3। একইভাবে 4-এর জন্য আমরা 4টে যাব, n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, আর নিচে 4 পর্যন্ত গুণ করে দেব। তো মেইনলি এখানে যে সূত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তাহলে আমাদের মূলত এখানে যে তোমরা যারা আরেকটু বড় হবা বা ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়বা তারা দেখবে এই সূত্রটা পেয়ে গেছো, এনসিআরের সূত্রটা কেমন? এখানে এনসিআরের সূত্র হচ্ছে, উপরে দেখো আমরা কোন পর্যন্ত গেছি? 2 পর্যন্ত গেছি না? তাহলে n মাইনাস কোন পর্যন্ত আসবে? এখানে আর এর মান যেটা এম সি আর, এর সূত্রটা আমরা কি বললাম? যে উপরে হবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই যে ফ্যাক্টোরিয়াল বলতে এখানে উপরে যেটা থাকবে ততগুলো সংখ্যা গুণ হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে নেই n, আচ্ছা আমরা নিলাম 4c2, তাহলে আমরা সূত্র কি বসালাম? n ফ্যাক্টোরিয়াল, তার মানে উপরে হবে 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে 4 ফ্যাক্টোরিয়াল বলতে শুরু করে ওই সংখ্যা থেকে শুরু করে আমরা শেষ সংখ্যা পর্যন্ত গুণ করব। তাহলে 4 গুণ 3 গুণ 2 গুণ 1 বাই আর ফ্যাক্টোরিয়াল, মানে 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 1 গুণ আমাদের n মাইনাস আর, মানে 4 মাইনাস 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, আবার 2 গুণ আর। তো দেখো তো আমরা যদি কাটাকাটি করি এটা কেটে যায় না? তাহলে অলরেডি আমাদের এই অংশটুকু চলে যাচ্ছে, থাকতেছে কত? 4 আর 2 3, আর এখানে 2 আর 1। তো আমরা যেভাবে করতেছি, যে আমরা সহজ নিয়মে করতেছি, যে এটাকে এইভাবে, যে এখানে পরপর 2টা লিখবো, তাহলে 4 গুণ 3 আর নিচে লিখতেছি 1 গুণ 2। তো তোমরা চাইলে এই পার্টটুকু স্কিপ করতে পারো, এটা মাথায় না ঢুকাতে চাইলে ঠিক আছে, তোমাদের জন্য এখন দরকার নেই। তো এরপরে আমরা এই মানগুলো ভাঙায় ফেললাম। এখন আমরা কি করলাম? যে এই পর্যন্ত তো ভাঙাইছি, এবার আমরা ক্যালকুলেশন করে দেবো। 3 পাশা 15, 9, আর এখানে উপরে কেটে যাবে 10। এখানে ক্যালকুলেশন করলে আগের লাইনটা আসবে, যেহেতু একই লাইন। তো আশা করি আমাদের প্রথমটা বোঝা শেষ। এখন দ্বিতীয়টার মধ্যে আমরা কি পার্থক্য পাইছি? এখানে ওটাতে প্লাস ছিল আর এখানে আছে মাইনাস। ওখানে যেখানে আমরা 3x লিখছিলাম প্লাস, সেখানে আমরা লিখব মাইনাস 3x। তো আমরা যদি দ্বিপদী বিস্তৃতির যে প্যাসকেলের যে ত্রিভুজ আছে সেটা দিয়ে করি, তাহলে প্রথমটা 1, তারপরে 5 y টু দি পাওয়ার 1, তারপরে 10 y টু দি পাওয়ার 2, এর জায়গায় হবে মাইনাস 3x, তারপরে আবার 10 y টু দি পাওয়ার 3 মাইনাস 3x এর পাওয়ার 3, তারপরে 5 মাইনাস 3x এর পাওয়ার 4, 1 মাইনাস 3x এর পাওয়ার 5। এখন আমাদের কাজ হচ্ছে শুধু ক্যালকুলেশন করে দেওয়া। তো আমরা এখানে যদি 1 বসালাম, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3 পাশা 15, এই যে মাইনাস 3 স্কোয়ার করলে কত হয়? প্লাস 3 প্লাস 9, 3 3 9, আর মাইনাসে প্লাস। ওই 9 যখন 10-এর সঙ্গে গুণ হলো, তাহলে এখানে কত হলো? 90x স্কোয়ার। এরপরে দেখো এখানে আছে মাইনাস 3x এর পাওয়ার কিউ। তাহলে মাইনাসের পাওয়ার যখন বিজোড় সংখ্যা হয় তখন চিহ্ন যেটা আছে ওটাই থেকে যাবে। তাহলে এখানে হবে মাইনাস 27, আর ওটা গুণ করলে হবে কত? মাইনাস 270। একইভাবে আমরা এখানে প্লাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে যেহেতু পাওয়ার জোড় সংখ্যা আছে। তাহলে 3-এর পাওয়ার যখন 4 হলো 81, সেটা যদি আমরা 5-এর সাথে গুণ করি তখন হবে আমাদের 405।
আবার এখানে মাইনাসের পাওয়ার বিজোড় আছে, তার মানে এটার চিহ্ন কী হবে, ঋণাত্মক হবে। এখানে আমরা আরেকটু জিনিস যদি চাই এভাবেও আমরা মনে রাখতে পারি যে আমাদের পাওয়ার যদি হচ্ছে এই ওয়ের মানটা মাইনাস থাকে, তাহলে পাওয়ার যেখানে যেখানে বিজোড় হবে সেখানে সেখানে মাইনাস চিহ্ন আসবে সামনে। অথবা এভাবেও মনে রাখতে পারি যে চিহ্নগুলো একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে ঝামেলা করা লাগবে না, আমরা সিকোয়েন্স মেনটেন করতে পারবো। তো আবার একইভাবে এখানে সূত্র দিয়ে করছে, আশা করি এটাতে আর সমস্যা হওয়ার কথা না। এখন এই দুইটা আবার লিখে করতে বলছে যে এই দুইটার জন্য আমাদের এই যে বইয়ের যে আরও বাড়তি দুইটা কাজ দিছে। চলো আমরা কাজের সমাধান দুইটা দেখি। আমাদের কাজের জন্য যে দুইটা ম্যাথ দেওয়া ছিল সেই দুইটা ম্যাথ হচ্ছে একটা 1+2x² পাওয়ার 7 আর একটা 1-2x² পাওয়ার 7। তো আমরা এই অঙ্কটা দুইভাবেই করতে পারি, আমরা প্যাসকেলের ত্রিভুজের সূত্র দিয়েও করতে পারি, আবার চাইলে আমরা যে দ্বিপদী বিস্তৃতির যে সূত্র আছে সেখান দিয়েও করতে পারি। যেহেতু আমরা এখানে দেখছি যে আমাদের পাওয়ার আছে 7, তাহলে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে আমরা 7 পর্যন্ত মানগুলো বের করে নেব। তো ওই যে একইভাবে আমরা প্রথমে 7-এর জন্য যেহেতু আমাদের 8টা মান বের হবে, অন নিলাম, তারপরে এই যে কোনাকুনি দুইটা যোগ করে নিচেরটা বের করব। তাহলে 1 আর 6 যোগ করে আমরা 7 পেলাম। পরবর্তীতে আমরা 6 আর 15 যোগ করে 21, 15-20 যোগ করে 35, একইভাবে আমরা এই ধারাটা বের করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ত্রিভুজের এই যে সপ্তম ধারার যে মানটা পেলাম 1 7 21 35 35 21 7 অন, এটা ব্যবহার করে হচ্ছে আমরা এই ধারাটাকে বিস্তৃত করব। তো আমাদের যে অঙ্কটা ছিল এখানে আমরা দেখলাম যে প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে 1+2x পাওয়ার 7। তো 1+2x পাওয়ার যেহেতু 7, আমরা যে ধারাটা পেয়েছিলাম ওই ধারার ওই মেইন সংখ্যাগুলো আগে লিখে ফেলবেন, যে 1 7 21 35 35 21 7 অন। এবার আমাদের এই যে 2x পাওয়ার একবার 0 দিয়ে শুরু করবেন, 0 পাওয়ার যেহেতু 1 এই জন্য ওইটা আর লিখে নাই। তারপরে থেকে 2x পাওয়ার 1, 2x পাওয়ার 2x² পাওয়ার 2, 2x² পাওয়ার 3, এইভাবে যে আমরা একদম শেষ পর্যন্ত আমরা এখানে 2x² পাওয়ার 7 পর্যন্ত লিখব। এবার পরবর্তী কাজ হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেব। তো ক্যালকুলেশন করলে এখানে দেখেন 2 আর 7 গুণ করলে 14x², এখানে 4 হয়, 4 আর 21 গুণ করলে হবে আমাদের 84, এখানে হয় 8, 8 আর 35 গুণ করলে হবে 280, এখানে হবে 16, 16 আর 35 গুণ করলে হবে 556। এরপরে আবার আসি আমরা, এখানে হবে আমাদের এখানে 16 32, তারপরে 21 গুণ করলে, তাহলে এইভাবে আমরা একদম পুরোটা শেষ করব। এবার আসি আমরা এক্সের পাওয়ারের ক্ষেত্রে। তো এখানে পাওয়ার 1 আসে, 1 আর 2 গুণ করলে x², আর যেহেতু পাওয়ারের উপরে যদি আর একটা পাওয়ার থাকে তখন ওই দুইটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কত হবে, এখানে হবে 4, তাহলে এটা হচ্ছে 4, তাহলে এটা 6, এর পরবর্তীতে হবে আমাদের 8, তার পরবর্তীতে 10, তারপরে 12, তারপরে 40। তো এই পর্যন্ত, এই 14 পর্যন্ত আসার পরে দেখেন আমাদের প্রথম অঙ্কটা শেষ। আর আমরা যদি দ্বিপদী বিস্তৃতিতে যে সূত্র আছে ওই সূত্র দিয়ে করতে যাই তাহলে কি হবে, যেহেতু এখানে 7 আছে তাহলে আমাদের 8টা লাগবে। তো আমরা একদম 70 থেকে শুরু করে 77 পর্যন্ত প্রথম পদের জন্য লিখে ফেলবো। তারপরে ওয়ের জায়গায় যে এখানে আসে +2x², এইখানে আমরা লিখব 2x² পাওয়ার 0 থেকে শুরু করে 2x² পাওয়ার একদম 7 পর্যন্ত। তারপরে আমরা এই অঙ্কটা করার জন্য চাইলে এইভাবে করতে পারি, অথবা আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় আমরা যখন এইটা করতে যাব তখন আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে এবং সেখানে ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো তার জন্য এই যে 70 মান বের করার জন্য আপনারা যেটা করবেন, ক্যালকুলেটরে 7 চাপবেন, তারপরে শিফট, তারপরে যে ভাগ চিহ্ন আছে, যেটা ভাগ চিহ্ন দেখবেন ওর উপরে হলুদ কালি দিয়ে NCR লেখা আছে, তো তখন ওইটা চাপবেন। চাপার পরে তারপরে হচ্ছে আবার 0 চাপবেন, তারপরে ইকুয়াল, তাহলে আমাদের 70 মান বের হয়ে যাবে। একইভাবে আমরা 7 অনের মান বের করব, শিফট, তারপরে ভাগ, তারপরে অন, তারপর ইকুয়াল, আবার একইভাবে এভাবে 7 পর্যন্ত আমরা বের করব। অথবা আমরা যে সূত্রটা দেখছি ওই সূত্রের সাহায্যেও আমরা বের করতে পারি, n × n-1/1 × 2 n n-1 n-2, এভাবে যেতে পারি। তারপরে ক্যালকুলেশন করে ফেলবো। একইভাবে আমরা 1-2x² পাওয়ার 7 এটার ক্ষেত্রেও আমরা যদি চাই, এখানে প্যাসকেলের ত্রিভুজের যে সপ্তম ত্রিভুজের যে ভিত্তিমানগুলো পেয়েছি এই মানগুলোর পরে জাস্ট হচ্ছে এখানে ওয়ের মান কি হবে, তাহলে আমাদের -2x² পাওয়ার 0, -2x² পাওয়ার
অন -2x²⁻², এভাবে আমরা 7 পর্যন্ত চলে যাব। আর একদম শেষে যে ক্যালকুলেশন করে আমরা এই মানটা পাবো। তো এখানে হচ্ছে আমাদের বইয়ের যে কাজ ছিল। এবার আমরা যাব পরবর্তী যে আর একটা এক্সট্রা যে আমাদের এখনও উদাহরণ 3 আছে, 3 নম্বর উদাহরণে। দেখেন আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের 3 নম্বর যে উদাহরণটা আছে সেটা আছে অন +2x এর পাওয়ার 8। তো এটাকে আমরা কি করে ভাঙবো? আমরা এবার একটু ফাস্ট যাব, যেহেতু আমাদের 8 আছে, তার মানে আমাদের পদ সংখ্যা হবে কয়টা? 9টা। তো আমরা 0 থেকে শুরু করে 8 পর্যন্ত আমরা ভাঙায় লিখে ফেলবো। কিন্তু আমাদের এইখানে আবার বলে দিছে যে এর পঞ্চম পদ পর্যন্ত বিস্তারিত করতে। তার মানে পঞ্চম পদ যেহেতু বলছে, তাহলে 80 থেকে আমাদের 84 পর্যন্ত লাগবে, তার বেশি আর লাগবে না। এরপরে আমরা এই যে 80 যেখানে এর জায়গায় এখানে কি আছে? 2/x, তাহলে 2/x এর পাওয়ার 0, 2/x এর পাওয়ার 1, 2, 3, 4। আমরা এখানে আরও একটা জিনিস খেয়াল রাখবো, এখানে যত পদ বলবে এখানে পাওয়ার তার চেয়ে 1 কম হবে, এবং এখানে ভিত্তিও তার চেয়ে 1 কম হবে। আর যদি এখানে সূচক বলে, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে যদি বলে যে এর পাওয়ার হয়তো বা এক্সের পাওয়ার বললো যে 5 পর্যন্ত যাও, বা সূচক x⁵ পর্যন্ত নির্ণয় করো, তখন পদ হবে হচ্ছে 6টা। আর যদি পদ বলে 6টা, তাহলে আমাদের পাওয়ার 1টা কমে যাবে। এখানে যেহেতু 5টা বলছে পদ, তাই আমাদের পাওয়ার এখানে সূচকের পাওয়ার 1টা কমে গেছে, 4 হয়েছে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার বাকি কাজ হচ্ছে আমরা ক্যালকুলেটরে করে নেব। আমরা যে এনসিআর, তাহলে 8 শিফট ডিভাইডেড 0 দিলে এটার মান আসবে 1, কোনো কিছুর পাওয়ার 0 1, এটার মান 8, তারপরে এটা 2x এর পাওয়ার যেহেতু 1, ওই 2/xই থেকে যাবে। এটাকে আমরা যদি ডিভাইডেড করি, তাহলে আমাদের 8/2 যেহেতু আসে, তাহলে 8 শিফট ডিভাইডেড, তারপরে আমাদের 2 দিয়ে ইকুয়াল চাপেন। তারপর এখানে দেখেন 2x এর স্কোয়ার বাই, তাহলে এখানে 4/x² হবে। তো এইভাবে আমরা এটা বের করি, অথবা আমরা এটা চাইলে এইভাবে সূত্র করতে পারি, যেখানে 8 2 আছে, তাহলে 8 গুণ 7/1 × 2, তাহলে এটা কাটে, এখানে থাকবে 4, 4 7 28। আর এইখানে অলরেডি আরেকটা 4 আছে, তাহলে এইখানে থাকতেছে 28, আর 4 যদি গুণ করি হবে 112, আর নিচে x²। আবার এখানে যেহেতু 8 3, তাহলে উপরে হচ্ছে আমাদের 3টা পদ থাকবে, 8 7 6, আর নিচে 3টা 1 2 3। তাহলে এই যে 2টা মিলে 6, 6 6 কাটলো 7 8 56। 2 এর কিউ করলে 8 হয়, 56 আর 8 গুণ করলে হবে 448, এখানে x3। একইভাবে এখানে 4টা, তাহলে আমরা প্রথমে এখানে 4টা পদ লিখলাম, এখানে 2 এর 4 করলে হবে 16, আর এখানে x4। তারপরে আমাদের বাকি যে কাজটা আছে, যে এখানে 1 থেকে 4 পর্যন্ত, তাহলে এই 2টা 6 কেটে গেল, 3 2 6, আর এটা কাটলে এখানে থেকে 2 10, এখানে 70, আর এর সঙ্গে 16 গুণ করলে আমরা পাবো হচ্ছে 1120/x4। তাহলে এখানে আমাদের এই যে এটার পঞ্চম পদ পর্যন্ত আমরা বিস্তৃত পেয়ে গেলাম। এখন আমাদের বলছে যে আমাদের এই যে ধারাটা আছে, এই ধারাটার বিস্তৃতি করে x³ আর x² সহগ নির্ণয় করতে, x⁵ এর সহগ নির্ণয় করতে। তাহলে এর বিস্তৃতিতে আমরা x³ পর্যন্ত যাব, আর আমরা x⁵ পর্যন্ত যাব। তাহলে এখানে যেহেতু অলরেডি আমাদের স্কোয়ার আছে, তাহলে কিউবের প্রশ্নে আমরা পরে আসি, যেহেতু ওটার থেকে ছোট, তাহলে আমরা 6 পেলে তার ভিতরে অবশ্যই কিউব পেয়েও যাব। তা আমাদের যদি x² 6 করতে হয়, তাহলে এখানে পাওয়ার কত লাগবে? 3। তাহলে পাওয়ার যখন 3, আমাদের পদ লাগবে তাইলে কয়টা? পাওয়ার যা থাকবে পদের সংখ্যা তার থেকে একটা বেশি হবে। তাহলে আমাদের এখানে পদ সংখ্যা লাগবে 4টা, 1টা 2টা 3টা 4টা। দেখেন এই পর্যন্ত গেলে কিন্তু আমরা অলরেডি আমাদের x⁶ পেয়ে যাই, এটা আর দরকার পড়ে না। তো আমরা চলে এবার এটাকে বিস্তৃত করি। আমাদের যদি বিস্তৃত করি, আমরা বললাম আমাদের কয়টা পদ লাগবে? 4টা। তাহলে 8 0 8 1 8 2 8 3। এরপরে আমাদের এর জায়গায় যেটা আছে এটার পাওয়ার 0, এর জায়গায় যেটা এটার পাওয়ার 1, এর জায়গায় যেটা এটার পাওয়ার 2, এর জায়গায় যেটা এটার পাওয়ার 3। এরপরে আমরা সিম্পলি ক্যালকুলেশন করে দেব, এটার মান হবে 1, এটার মান 8, আর এখানে যেহেতু নিচে 4, এটা তো 1 হয়ে যাবে, এটা 1 আসছে যেহেতু পাওয়ারটা এখানে, তাহলে চিহ্নটা কি হবে? মাইনাস হবে। আর এই নিচে 4, আর এটার মান যেহেতু 8, এই দুইটা কেটে গেলে থাকবে -2। পরবর্তী পদ যেটা আছে, আমাদের পরবর্তী পদ হচ্ছে এই অংশটুকু। আমরা একটা অংশ করে পুরোটাই আমরা ক্যালকুলেশন করে যাচ্ছি, যেহেতু এখানে পাওয়ার আছে জোর,
তাহলে এখানে চিহ্নটা কি হবে, প্লাস হবে। এখানে 2 আছে, 8 আর 7 আর নিচে 1 আর 2। আর এখানে যদি এক্সের স্কোয়ারের আবার একবার স্কোয়ার করলে x4, 4-এর স্কোয়ার করলে এখানে 16। এখান থেকে আমরা এটুকু যদি সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো, যে এখানে থাকে 4 দিয়ে এটাকে কাটলে 16কে কাটলে থাকবে 4, তাহলে 7/4 আর উপরে x4। পরের অংশটুকু আমরা সিম্পলিফাই করি, আমাদের পরেরটা আসে কি 8/3, তাই না? তাহলে আমাদের 8, 7, 6 তিনটা নিলাম, নিচে 1 থেকে 3 পর্যন্ত। এখানে কিউব আছে, মাইনাস সহ হবে, তাহলে x², আর নিচে এটারে কিউব করলে হবে 64। তাহলে আমরা পেয়ে গেলাম। দেখেন তো, এবার আমাদের বলছিল কার কার সহগ নির্ণয় করতে, আমাদের বলছিল x³ সহগ নির্ণয় করতে আর হচ্ছে x6-এর সহগ নির্ণয় করতে। এখানে যদি আমরা খেয়াল করি, আমরা যে সিম্পলিফাই করার পরে ফাইনাল যে রেজাল্ট পেলাম পুরো অঙ্কটার, এখানে কি কোনো কিউব যুক্ত রাশি আছে? তাহলে এখানে যেহেতু কিউব নাই, তাহলে কিউবের সহগ কী হবে, 0। কিউবের সহগ হচ্ছে 0, আর এখানে x6-এর সহগ হবে -7/4। মনে রাখবেন, সহগ কিন্তু সবসময় তার চিহ্ন নিয়ে যায়। যেমনটা আমরা অঙ্ক করার সময়ও কিন্তু এখানে যেটা আছে সে কিন্তু তার চিহ্ন নিয়েই গেছে, প্রত্যেকটা অঙ্কে আমরা সেই কাজটাই করতেছি। তো এই ছিল আমাদের মোটামুটি উদাহরণগুলো শেষ করা। পরবর্তী ক্লাসে আমাদের এখানে যে 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক আমরা পুরোটাই শেষ করব। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ। আর যারা যারা এরকম আরও বেশি বেশি ক্লাস চাও, কোন কোন চ্যাপ্টারের ক্লাস লাগবে তোমাদের কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই অনুযায়ী তোমাদেরকে ক্লাসগুলো ভরে দেওয়ার জন্য।